খেলাফত মজলিস অংশ না নেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি কি আসলে 11 দলীয় ঐক্যে ফাটল? সরকার এবং গোয়েন্দা সংস্থার একটা অংশ এই ঐক্যটাকে ফাটলের জন্য কাজ করাচ্ছে ইতিমধ্যে, এই জোট ছেড়ে চলে আসার জন্য। জামাতের একজন এমপি নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র আপনি দেখছেন কিনা? না, মোটা দাগে আমি দেখি না। এটাকে আমি মনে করি যে একদম নৈতিক পদস্খলন। মানুষ, ইবলিসের কথা তো আসছে কোরআনে, সে হাজার হাজার বছর ধরে আল্লাহর বন্দেগী করছে, তারপরে সে পদস্খলনের শিকার হয়েছে। এখানে আমি কোনো ষড়যন্ত্র দেখি না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সার্ক এখন অনেকটা অকার্যকর অবস্থায় আছে, এইটিকে কি আবার পুনরুজ্জীবন দেওয়া সম্ভব? ভারতের কারণে সম্ভব না। সার্ক ইজ পলিটিক্যালি ডেড। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তো এই নির্বাচনের অভিজ্ঞতা শুনতে চাই আমি। বাংলাদেশে নির্বাচনের গোড়ায় বহুত গলতি আছে। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের স্পেশাল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, তার দায়মুক্তি, জুলাই ঐক্য, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছরের মূল্যায়ন সহ নানা বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে। জনাব আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা একটু 11 দলীয় ঐক্যের প্রসঙ্গে আসতে চাই, যে এই দলের কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ না নেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি কি আসলে 11 দলীয় ঐক্যে ফাটল মনে করছেন কিনা? ঐক্যে ফাটলের থেকে বড় জিনিস হচ্ছে যে সরকার এবং গোয়েন্দা সংস্থার একটা অংশ এই ঐক্যটাকে ফাটলের জন্য কাজ করাচ্ছে ইতিমধ্যে। আপনি দেখেছেন যে হেফাজত 7টা ইসলামিক দলকে নিয়ে মিটিং করেছে গত কদিন আগে, এবং তারা প্রেশার দিচ্ছে এই জোট ছেড়ে চলে আসার জন্য। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠান পরিচালনা করতে নাকি তাদের ঝামেলা হচ্ছে, তারা বলছে আর কি। কী ঝামেলা হচ্ছে সেটা বলে নাই, বাট আমরা বুঝতে পারছি ধরেন অধিকাংশ প্রতিষ্ঠানের কমিটিগুলোতে কারা, হেফাজতের ওলামায়ে কেরামরা যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠানে কাজ করেন, এটা কারা চালায়? সরকারি দলের লোকজনই মোটা দাগে চালায়। এরপরে হচ্ছে সরকার থেকে প্রেশার দিচ্ছে কন্টিনিউয়াসলি, গোয়েন্দা সংস্থার প্রেশার আছে, এবং হেফাজতকে প্রেশার দিয়ে যে বাঁকা করা যায়, এদিক সেদিক করা যায়, সেটার প্রমাণ তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। সেই প্রেশারটা চলছে। এর সাথে যোগ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, তারা এই জোটে ছিলেন, বের হয়ে গেছেন। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিএনপি কথা রাখে নাই, মন্ত্রীকরণের কথা ছিল, এগুলো বলেছেন। এখন তারাও আবার একত্রিত হচ্ছেন, এই প্রেশারের সাথে যোগ হচ্ছেন। এবং এটা করতে পারলে যেটা হবে সেটা হচ্ছে তারা বোধ করছেন, এবং সরকারও বোধ করতেছে, জামাতকে আইসোলেট করা সম্ভব। জামাত যেহেতু সবচেয়ে বড় ইসলামী দল, তাকে আইসোলেট করে তারপরে হচ্ছে তার বিরুদ্ধে পলিটিক্যালি খেলা। এখন ইসলামী দলগুলোর মাথায় রাখা দরকার আলেম ওলামায়ে কেরামদের, আওয়ামী আমলের 17 বছরের এই ধারাবাহিকতাগুলো ভুলে যাবেন না। আপনি মনে করছেন যে আজকে শুধু জামাতকে দুর্বল করার জন্য আপনি এটা করছেন। জামাত দুর্বল হইলে হেফাজতের গণহত্যা কিন্তু আবার হবে, এটা মাথায় রাখিয়েন। কিন্তু জামাত কিন্তু ইসলামিক ফোর্সের প্রথম হাতিয়ার, প্রথম ঢাল হইল সে। অতএব সে যদি দুর্বল হয়, আপনি মনে মনে খুশি হইতে পারবেন, আপনি মনে হয় শক্তিশালী হবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইতে একা নির্বাচন করছে, সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাহলে কী লাভ হইল? আপনি কি শক্তিশালী হয়েছেন? আমার সাথে তো খুবই ভালো সম্পর্ক, পীর সাহেবের সাথে শুরু করে ওনাদের ভাইদের, ওনাদের আলেম ওলামায়ে কেরামদের, ওনাদের দলের অধিকাংশ নেতাকর্মীরা তো সন্তুষ্ট না এই সিদ্ধান্তে। আমার সাথে পার্সোনালি কথা বলেছেন, ওনারা একদমই অসন্তুষ্ট যে এই যে সিদ্ধান্ত নিয়ে যে 11 দল থেকে বের হয়ে গেলেন, এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেন, এবং অনেকেই সন্দেহ করছে যে ওনারা কারো ফাঁদে পা দিয়েছেন কিনা। এটা করে ওনারা দুর্বল হয়েছেন। ওনাদের মুরিদদের ভিতরে বিশাল অংশ ইতিমধ্যে ওনাদের ব্যাপারে সন্দেহজনক চোখে ওনাদেরকে দেখা শুরু করেছে। তাহলে আপনারা কে শক্তিশালী হয়েছেন আলাদা থেকে? কার এমপি হওয়ার যোগ্যতা আছে আপনাদের কি ক্যাপাসিটি আছে? জামাত 80 বছরের একটা পুরাতন দল, তারই সক্ষমতা হচ্ছে এই পর্যন্ত। অথবা আপনাদের সক্ষমতাটা কি? আপনাদের এককভাবে অ্যাচিভ করবার মতো কি আছে? এটা তো আমরা গত 20-30 বছরে আমাদের কাছে পরিষ্কার। অতএব এই পুরো ফাঁদটাকে আমরা মনে করতেছি ইন্ডিয়ান ফাঁদ, রয়ের ফাঁদ, যে বাংলাদেশপন্থী আলেম ওলামায়ে কেরাম যারা আছেন, দল যারা আছেন, এদের ভিতরে বিভক্তি তৈরি করা, ফাটল ধরানো। আপনি আপনার রাজনীতি করেন না। 11 দল মানে কি? আমি তো জামাত করি না, আমি কি জামাতের রাজনীতি করি নাকি? আমি আমার রাজনীতি করতেছি। 11 দলের সাথে আমাদের বোঝাপড়াটা কি? বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন।
তাহলে দেশের যে কোনো কল্যাণকর জায়গাতে তো আমি সবার সাথে কাজ করব, আমি তারেক রহমানের সাথেও কাজ করব। তারেক রহমান আমাদেরকে ডাকুক না, জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, আমরা সবাই যাবো তো, জামাতও তো যাবে, জামাতের বিরোধী দলের নেতাও তো বলেছে আমরা একসাথে কাজ করব। তাহলে এখানে তো আমরা কেউ কারো রাজনীতি করতেছি না, সবাই যার যার রাজনীতি করছি। কিন্তু ফাটল ধরায় আপনারা যদি কোনো ইসলামী দল মনে করে এইটা করলে সেটা করলে জামাতকে দুর্বল করবেন, এটা করতে গিয়ে জামাত দুর্বল হবে না, আপনারা দুর্বল হবেন। বাংলাদেশে দিল্লি বিরোধী যে রাজনীতি তৈরি হয়েছে, যারাই ফাটল ধরানোর কাজ করবে জনমনে একটা পারসেপশন তৈরি হবে যে নিশ্চয়ই ভারতের সাথে এখানে কোনো বোঝাপড়া হচ্ছে, এখানে দিল্লির আজ্ঞাবহতার প্রশ্ন আছে। বরং আমরা বোধ করি আমরা ঐক্যে থাকবো, একসাথে থাকবো, নিজেরাও সমালোচনা করব। আমি তো জামাতের পলিটিক্সের সমালোচনা করতেছি, জামাতের এমপিদের পারফরমেন্স নিয়ে আমি খুবই হতাশ এবং আমি এগুলো পাবলিকলি বলছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ঐক্যের জায়গাটা কোথায়। আমাদের কমন শত্রু আছে, আমরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই। তো এতগুলো বিষয় যেহেতু মিলের জায়গা আছে, মিলের জায়গায় আমরা একসাথে কাজ করব। যেখানে দ্বিমত আছে ওই দ্বিমত নিয়ে আমি আর পলিটিক্স করবো, আপনি আপনার পলিটিক্স করেন। কিন্তু এই দিল্লির ফাঁদে পা দিয়ে বিভক্ত হয়ে এরপরে তাকে পিটাবে, মনে রাখবেন প্রথমে হয়তো মনে করবেন যে আপনি জামাতকে পিটাইতেছে, জামাতকে গ্রেফতার করতেছে, জামাতকে বিচারের মুখোমুখি করতেছে, তারপরে আপনার করে ধরে নাই। 10 সালে যখন জামাতের নেতাদেরকে গ্রেফতার করা শুরু করছে তখন বাংলাদেশের সব হুজুররা তো খুশি হয়েছিল। তারপরে 13 সালে আপনাদেরকে পিটানি দেয় নাই, হাজারে হাজার যে পিটাইছে, তারপরে আর ঘুরে দাঁড়াইতে পারছিলেন? 21 সালে মোদি বিরোধী আন্দোলনে আপনাদেরকে পিটানি দেয় নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতের আলেম ওলামায়ে কেরামদের, শত শত আলেমদের রক্ত ঝরে নাই? ঝরছে। অতএব এই রয়ের ফাঁদে পড়া রাজনীতি আলেম ওলামায়ে কেরামরা করবেন না দয়া করে। আপনারা নিজেরা নিজেরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করেন, সবাই যার যার জায়গা থেকে রাজনীতি করেন, জামাতের সমালোচনা করা যেখানে দরকার সেটা করেন, কোনো সমস্যা নাই তো, এটাই তো গণতন্ত্র। কিন্তু রয়ের ফাঁদে পা দিয়ে কাজটা করবেন না। একইভাবে দেখেন তাবলিগের মতো এত মশহুর 100 বছরের পুরাতন দ্বীনি প্রতিষ্ঠান এই রয়ের ফাঁদে পড়ে ভেঙে গেছে, 2 ভাগ হয়ে গেছে। দেওবন্দের ওলামায়ে কেরামরা ভারতে ভাগ হয়েছে, পাকিস্তানে ভাগ হয়েছে, বাংলাদেশে ভাগ হয়েছে, এখন নিজেরা নিজেরা খুন খারাপি করতেছে। এবং এই দেওবন্দের ভিতরে তো এখন রয়ের স্টাবলিশমেন্ট কাজ আছে। ভারতের সাথে আওয়ামী লীগের সাথে এই যোগসূত্র কিভাবে হয়েছে, বাংলাদেশে কওমি আলেমদেরকে হেফাজতকে দুর্বল কিভাবে করেছে, এই ওলামায়ে দেওবন্দকে দিয়েই তো করেছে, যারা রয়ের হয়ে কাজ করতেছে, এখানে বাংলাদেশি ওলামায়ে কেরামদেরকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে আমরা তো এগুলো জানি, এই খেলা তো নতুন খেলা না। এই জন্য আমাদের বিনীত অনুরোধ হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলোর প্রতি, সবাই যার যার রাজনীতি করেন, রাজনৈতিক জায়গা থেকে গণতান্ত্রিক ভাষায় যার যা সমালোচনা করা দরকার সব করেন। কিন্তু এজেন্সির ফাঁদে, দিল্লির ফাঁদে পা দিয়ে রয়ের দালালিটা করেন না। ব্যাকডোর থেকে আপনি মনে করবেন উমুককে দুর্বল করতেছেন, জামাতকে পিটানির ব্যবস্থা করতেছেন, এরপরে লাঠির বাড়ি এখন আপনার উপরে পড়বে, তখন কিন্তু আপনার ব্যাপারে কথা বলার আর লোক থাকবে না। যে এখানে আপনাদের দলের ব্যাপারেও কিছু গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে এই ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার একটা কথা আসে মাঝে মাঝে, তো এইটা আসলে এই বিষয়টার একটু ব্যাখ্যা দিবেন। এখন পর্যন্ত এটার ব্যাপারে কোনো দ্বিমত জায়গায় আমাদের দল এখন মতো নাই, কারণ আমরা মনে করতেছি এটা কোনো সিরিয়াস ঐক্য জোট টাইপের কিছু না, যেটা ধরেন বিএনপির সাথে জামাতের 4 দলীয় জোট ছিল। ইভেন দেখবেন নির্বাচনের আগেও কিন্তু বলা হয়েছে এটা নির্বাচনী ঐক্য ছিল। তো এটা হচ্ছে একটা ইস্যুকে কেন্দ্র করে একসাথে হওয়া। আগের আমলের যে জোট বলতে যা বোঝানো হয় তেমন কোনো রাজনৈতিক জোট এটা না, এটা একেবারে জুলাই গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষার জোট বলতে পারেন। যে আমরা সিম্পলি জুলাইয়ের সকল ফোর্স যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম আমরা সবাই মিলে সেই কাজটা এগিয়ে নিয়ে যেতে চাই, এই জায়গাটাতে একমত। সবাই যার যার রাজনীতিতে আলাদা করছে, আমাদের নিজস্ব কর্মসূচি আছে, আমাদের নিজস্ব রাজনীতি আছে, যেখানে আমরা যার সাথে একমত না সে বিষয়ে আমরা কথা বলছি গণতান্ত্রিক ভাষায়, এবং সেটা আমরা বলবো। আচ্ছা, আপনি ষড়যন্ত্রের কথা বলছিলেন বারবার, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের একটি গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্রের কথা বলছিলেন। জামাতের একজন এমপি নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, এর মধ্যে কোনো ষড়যন্ত্র আপনি দেখছেন কিনা? না, মোটা দাগে আমি দেখি না এটাকে। আমি মনে করি যে একদম নৈতিক পদস্খলন। মানুষ যে কোনো সময় আপনি দেখবেন অনেক সৎ মানুষ ছিল, সবাই ভালো জানতো, হঠাৎ করে দেখবেন দুর্নীতিবাজ হয়ে গেছে। যে কোনো মানুষের যে কোনো সময় নৈতিক অধপতন হতে পারে। ইবলিসের কথা তো আসছে কোরআনে, সে হাজার হাজার বছর ধরে আল্লাহর বন্দেগী করছে, তারপরে সে পদস্খলনের শিকার হয়েছে। এখানে আমি কোনো ষড়যন্ত্র দেখি না, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং আমি মনে করি যে এই ঘটনাগুলো জামাত যেভাবে ডিল করেছে এটা প্রশংসা পাওয়ার দাবিদার। 1-1.5 দিনের মধ্যে যদি এটা জামাত আরও আগে করতে পারতো, তাহলে 1 দিনের মধ্যে করতে পারলে এটা আরও বেশি কম সমালোচনার শিকার হইতো।
সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। এবং আমরা সবাই যারা রাজনীতি করছি আমাদেরকে মাথায় রাখতে হবে যে জাতীয় স্বার্থে, এটা শুধু ব্যক্তিগত বিষয় না, এরকম একটা ঘটনা ঘটলে যেটা হয় পুরো দল জাতীয় স্বার্থ একসাথে ক্ষতিগ্রস্ত হয়, একসাথে লড়াইটা বাধাগ্রস্ত হয়। ঠিক একইভাবে আমরা দেখতে চাই অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন বিএনপি সহ, তারা তাদের দলের এই ধরনের নৈতিক পদস্খলনকে কিভাবে ডিল করেন। আমরা ইতিমধ্যে অনেকগুলো ঘটনা দেখেছি, কিন্তু বিএনপির কোনো সিরিয়াস সিদ্ধান্ত আমরা এখনও দেখি নাই। এখনকার পার্লামেন্টেই বিএনপির এমপি মন্ত্রী আছে কয়েক ডজন, যাদের ব্যাপারে এই ধরনের অভিযোগ আছে, যাদের ব্যাপারে ওপেন সিক্রেট, যাদের ব্যাপারে বিভিন্ন সময় অভিযোগ আসছে, নিউজ আসছে, ভিডিও আসছে, কিন্তু বিএনপি এখন পর্যন্ত কোনো দায়িত্ব নেয় নাই। তা আমি ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি মাননীয় স্পিকারের মাধ্যমে বাংলাদেশের পার্লামেন্টে একটা এথিক্স কমিটি হওয়া দরকার। এমপিদের, মন্ত্রীদের কোড অফ কন্ডাক্ট বিষয়ে একটা কমিটি হওয়া দরকার, যে শুধু নারী গঠিত বিষয় না, আপনার এখানে দুর্নীতি, আচরণগত সমস্যা, সব কিছু আমরা আমাদের সংসদ সদস্যদেরকে যে উচ্চ মানে দেখতে চাই, সেখানে কোনো রকম মান যদি লঙ্ঘিত হয় সেটা যেন ওই এথিক্স কমিটি ডিল করতে পারে। ইভেন পশ্চিমের গণতন্ত্রের দেশে, ব্রিটিশ পার্লামেন্টে, আমেরিকার কংগ্রেসে, জুলাই অভ্যুত্থানের বড় এই ধরনের এথিক্স কমিটি আছে, সিস্টেমের এথিক্স কমিটি, আবার তারা এগুলো ডিল করে ব্যবস্থাপনা, এবং সেরকম একটা কমিটি বাংলাদেশের পার্লামেন্টে থাকা উচিত। অর্জিত তো খুব বেশি হয় নাই, যেটা হচ্ছে যে অর্জনের আকাঙ্ক্ষাটা তীব্রতর হচ্ছে আর কি। আমাদের যেটা ধারণা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, আপনার প্রথমে 6টা কমিশন করলো, তারপরে 2টা 3টা 11টা, এরপরে 15টা, এবং এই কমিশনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোকে নিয়ে আবার ঐকমত্য কমিশন করলেন। সেখানে কি কি জিনিস সংস্কার করা দরকার সেই আলোচনাগুলো হয়েছে, আমরা অনেক কিছুতে একমত হয়েছি। তো এইটা একটা ঐতিহাসিক মাইলফলক ছিল যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগত কাঠামোগত কি কি সংস্কার আসলে দরকার রাষ্ট্রের। এবং বিএনপির কাছ থেকে আমাদের প্রত্যাশাটা বেশি ছিল, যেহেতু তারা বড় দল, তারা ক্ষমতা এসছে, কিন্তু বিএনপির তো পারফরমেন্স প্রত্যেক দিন আমাদেরকে হতাশ করছে এই প্রসঙ্গে আর কি। যদিও তারা বলছেন যে জুলাই জাতীয় সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার একই সংসদে বিএনপির গুরুত্বপূর্ণ সদস্যরা বলছেন যে জুলাই সনদ হচ্ছে নিরন্তর প্রতারণার দলিল। তো এইটা তো আবার কন্ট্রাডিক্টরি। আবার ওনারাই বলছেন যে সব কিছুতে একমত হয়েছেন, যদি নির্বাচন আবার না দেয় তাহলে আসলে মনে মনে এগুলোকে আপনারা বিশ্বাস করেন না। আবার 31 দফা তো ওনাদের ডকুমেন্ট, সে 31 দফারও 6-7টা প্রভিশন তারা ইতিমধ্যে ভঙ্গ করেছে গত 5 মাসে 6 মাসে। তাহলে আপনি যদি নিজের দলের নিজের কর্মসূচি, নিজের দফা প্রস্তাবনা সংস্কার আপনি ভঙ্গ করেন, তাহলে জুলাই জাতীয় সনদ, গণভোটের গণরায় তো আরও পরের ব্যাপার। এবং ইতিমধ্যে বিএনপির কাছে এটা খুব পরিষ্কার, গণভোটের গণরায় তারা মানবে না। তারা জুলাই সনদের যেটুকু অংশ তারা একমত হয়েছে তাদের সাথে যায়, অতটুকুই তারা মানবেন। অতএব সেই জায়গাতে তো এই সংস্কারটা মোটা দাগে বাস্তবায়ন হওয়ার সুযোগ, সম্ভাবনা, আকাঙ্ক্ষা সবগুলোই আমি দেখতে পাচ্ছি না। এবং দেখবেন যে প্রায় বিএনপি এটা বলে যে আমাদের তো নোট অফ ডিসেন্ট ছিল, আমরা এটা তো আমাদের ম্যানিফেস্টো মোতাবেক করব বলেছিলাম, কিন্তু নোট অফ ডিসেন্ট তো অনেক কিছু তো ছিল না। যেমন অনেকগুলো অর্ডিন্যান্স তারা র্যাটিফাই করে নাই, তার ভিতরে একটা দেখবেন গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন, তারপরে হচ্ছে দুদক, কেয়ারটেকার কীভাবে গঠিত হবে, এখানে কমন কাঠামো কী হবে, তারা এগুলোর ব্যাপারে একমত হয় নাই। তারা ব্যাংক রেজলিউশন আইন তাদের মতো করে 18 খ ঢুকিয়ে দিয়েছে। তারা সুপ্রিম কোর্টের সচিবালয়, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, এই বিষয়গুলো তারা র্যাটিফাই করে নাই, ইতিমধ্যে বাতিলও করে দিয়েছে। গণভোটের অধ্যাদেশটা তারা র্যাটিফাই করে নাই, যদি এটা সেটা হয়ে গেছে। তারপর এটা ইতিহাসের দায়ের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দলিল আকারে র্যাটিফাই করার দরকার ছিল। তো এইরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো তো আমাদেরকে আশাহত করছে, যে আপনি মৌলিক জায়গা যেগুলো আসলে আপনার 17-18 বছর 20 বছরে বিএনপি যেগুলোর সবচেয়ে বড় ভিকটিম, তার নেতাকর্মীরাই সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, তার নেতাকর্মীরাই সবচেয়ে বেশি মিথ্যা মামলা, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, তাহলে তারাই কেন সেটাকে মেনে নিচ্ছেন না? এবং এইটা না মানার কারণে যেটা হচ্ছে, একইভাবে দেখেন এনবিআর, এই যে বাজেটের যে সংকট, কোথাও তাকে টাকা কেউ ধার দিচ্ছে না, কোনো দেশ দেবে না, যে কারণ সে মৌলিক মানে যে নীতিমালাগুলো সংস্কার করা দরকার, রাজস্ব সংস্কার, সেটা সে একমত হচ্ছে না, র্যাটিফাই করে নেই। তো এই কারণে হচ্ছে যে আমরা খুবই হতাশ যে এই জায়গাগুলোতে তাদের আচরণ, তাদের অ্যাটিটিউড দেখে। তারপরে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো আমাদেরকে হতাশ করতেছে। বাংলাদেশ ব্যাংকে একটা দলীয় লোক এনে হুটহাট করে বসায় দিল, একটা অযোগ্য লোক।
দলের নির্বাচনী কমিটিতে থাকা ছাড়া তার ব্যাংকের গভর্নর হওয়ার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। আপনার দুদকের পুরো টিমকে ডিসমিস করলো। দুদকের চেয়ারম্যান একদম পরিচিত, বিএনপির আমলা হিসেবে পরিচিত, বেগম জিয়ার সাথে লম্বা সময় কাজ করেছেন, একসাথে কাজ করেছেন এবং খুবই সৎ মানুষ, খুবই ইন্টেগ্রিটিওয়ালা মানুষ। এরপরে হচ্ছে যে আপনার বিভিন্ন সেক্টরে যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে, আমরা দেখলাম নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, যিনি 17 সালে রিটায়ারমেন্টে যাওয়ার পরে পুরো সময় বিএনপি রাজনীতি করেছেন এবং সেটা শুনতে পাচ্ছি আসন্ন যে স্থানীয় সরকার নির্বাচন ম্যানিপুলেট করবার জন্য এই দায়িত্বটা তাকে দিয়েছেন। তাহলে এই যে আমরা আগের অভিজ্ঞতাগুলো থেকে যে সরে আসতে চাচ্ছি, পেশাদারিত্বের জায়গায় আসতে চাচ্ছি, সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আশ্বস্ত হবার মতো জায়গা আমরা দেখতে পাচ্ছি না, যে খুবই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এর মধ্যে যে 2-4টা সঠিক সিদ্ধান্ত নেন নাই সেটা অবশ্যই আমরা বলবো না। যেমন ধরেন জাতিসংঘে স্থায়ী যিনি চেয়ারম্যান আমাদের ওখানকার অ্যাম্বাসাডার হিসাবে আইরিন খানকে দায়িত্ব দিয়েছেন, খুবই নোন একজন প্রফেশনাল লোক সারা দুনিয়াতে। ডেপুটি করেছেন আবার একজন দলের লোককে, তার দলের একদম কোর মানুষ এবং বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত, গণমাধ্যম দখল, বিভিন্ন জায়গাতে ইন্টারফেয়ার করবার অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আসছে। তো সেরকম একটা লোক দরকার ছিল না। আপনি আইরিন খানকে দিচ্ছেন, ডেপুটি যদি একজন ডিপ্লোম্যাটকে দিতেন, পেশাদার ডিপ্লোম্যাটকে, তিনি হয়তো এটা রেসপন্সিবিলিটি ভালোভাবে ডিল করতে পারতেন দুজনে মিলে। তারপরে এই যে বিভিন্ন জায়গাতে পুরাতন আমলের আওয়ামী যে আমলা টামলা ছিল, এদেরকে এখনও পুনর্বাসন করা হচ্ছে। তাই এই যে ব্যবস্থাপনা, অ্যাপয়েন্টমেন্ট সব কিছু মিলিয়ে 2-4টা আসার জায়গা আছে, বাট মোটা দাগে সেটা জুলাইয়ের পক্ষে তারা যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আচ্ছা, আপনারা সংবিধান সংস্কারের কথা বলছেন, কিন্তু সরকার বলছে সংবিধান সংশোধন। সংস্কার এবং সংশোধন এই দুইটাকে আপনি কিভাবে আলাদা করবেন? একটা বিষয় দেখেন যে সরকার ভিন্ন কিছু বলছে না। বিএনপির 31 দফাতে প্রথম দফাতে লেখা আছে যে তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করিবেন, প্রথমটায় লেখা আছে। সমস্যা হচ্ছে যে ছাপড়ি মার্কা দল হইলে যা হয়, আর 5 তারিখের পরে তো অনেকে বিএনপি হয়েছে। যেভাবে 71 সালে 16 ডিসেম্বরের পরে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা হয়েছে, ঠিক 5ই আগস্টের পরে হচ্ছে বাংলাদেশে এখন কোটি কোটি বিএনপি হয়েছে। বিএনপি ময় বাংলাদেশ দেখবেন, যেদিকে তাকান খালি বিএনপি দেখবেন, মনে হয় যে মানে জন্মই হয়েছে বিএনপি নিয়ে, তাদের আর বিএনপি ছাড়া কিছু নাই। কিন্তু লেখাপড়ার তো ধারা কাছে নাই, তার নিজের 31 দফাটা পর্যন্ত তারা পড়ে দেখে নাই। আমরা বিপ্লব করবার কোনো অঙ্গীকার করি নাই, আমরা সংস্কারের কোনো অঙ্গীকার করি নাই, বিএনপি নেতারা বলতেছে, এমপি মন্ত্রীরা বলতেছে, অথচ তার 31 দফায় প্রথম দফা এটা লেখা আছে। এখন আমাদের ভিন্ন মতের জায়গাটা কোথায়? আর্টিকেল 142-তে কনস্টিটিউশনে সংবিধান সংশোধনের কথা বলা আছে। সংশোধন আর সংস্কারের পার্থক্যটা কোথায়? যেমন ধরেন ভূমিকম্প হয়েছে, তো ভূমিকম্পে দেখবেন আমাদের সবার বিল্ডিংয়ে দেখবেন নড়ে চড়ে। এখন কোনো কোনো বিল্ডিংয়ে দেখবেন শুধুমাত্র একটু ওয়ালের একটা কোণা দিয়ে একটু রং খসে পড়ে গেছে। তো আপনি কি করবেন? আপনি ওই যে যারা মানে রং করে, একজন রঙের মিস্ত্রি এনে ওই জায়গাটা আবার নতুন করে রং করে দেবেন। কিন্তু যেই বিল্ডিংটা ভূমিকম্পের পরে পুরো পিলারটা ফেটে গেছে রানা প্লাজার মতো, ওই বিল্ডিংটাতে কি করবেন? 2টা ইট দিয়ে বসাই দিলে কি ওই বিল্ডিংটা ঠিক হয়ে যাবে? আসলে ওই বিল্ডিংটা আসলে ভেঙে ফেলতে হবে। জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে এমন একটা ভূমিকম্প, যেই ভূমিকম্পে যে প্রত্যাশা তৈরি হয়েছে, এটা শুধুমাত্র রং মিস্ত্রি দিয়ে 2টা তুলির খোঁচা দিলে লাভ হবে না। এটা হচ্ছে দালান ভেঙে নতুন দালান করবার মতো অবস্থা তৈরি হয়েছে। তো এই জন্য সংশোধনীর কাঠামোগত সমস্যা হচ্ছে যে তার এখতিয়ারটা ছোট। সে একটা লাইন যোগ করতে পারে, একটা লাইন বাদ দিতে পারে, একটা প্যারাগ্রাফ যোগ করতে পারে, বাদ দিতে পারে, একটা শব্দ যোগ বিয়োগ করতে পারে, খুব ছোটোখাটো জায়গাতে আর কি যোগ বিয়োগ করার জায়গা সংশোধনী। সংস্কার হচ্ছে পুরো ধারা, পুরো পেজ, পুরো সেকশন বাদ দিয়ে দেওয়া। এবং ফান্ডামেন্টাল চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সংশোধনী পরবর্তীতে যে কোনো পার্লামেন্ট অথবা কোর্ট বাতিল করে দিতে পারে চাইলে। কীভাবে পারে দেখেন, আমাদের এই আওয়ামী আমলে খায়রুল হক সিনহা সাহেবরা একটা কোর্টের জুরিসপ্রুডেন্স তৈরি করেছেন, সেটা হচ্ছে সংবিধানে যে বেসিক ফিচার্স বলে আর কি, মানে মৌলিক কাঠামোতে হাত দেওয়া যাবে না। মৌলিক কাঠামোতে হাত দেবার ব্যাপারে তো ঐকমত্য কমিশনে আমরা একমত হয়েছি। যেমন আমরা একমত হয়েছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। 71-এর যুদ্ধের ঘোষণাপত্রে লেখা ছিল, যেটা আমরা একমত হয়েছি। এখন আওয়ামী সংবিধানের জুরিসপ্রুডেন্স বলছে তার যে 72-এর সংবিধানের মূলনীতি, ওইটা হচ্ছে বেসিক ফিচার।
মানে সংবিধানের কাঠামো, মূল কাঠামোতে হাত দেওয়া যাবে না। তাহলে আমি এইটা কিভাবে রিপ্লেস করব? বিএনপি নিজে বলছে যে সেকুলারিজম বাদ দিয়ে সে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস, তার 5th অ্যামেন্ডমেন্ট রিইনস্টেট করবেন। কিভাবে করবেন? এটা তো বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এখানে তো আপনি হাত দিতে পারবেন না। আর্টিকেল 142 দিয়ে তো আপনি হাত দিতে পারবেন না। যে কোনো সময় সুপ্রিম কোর্টে রিট করলে, চ্যালেঞ্জ করলে এটা ফেলে দিতে হবে। আমরা সবাই একমত হয়েছি যে আমরা আর একটা হাউস করব, একটা আপার হাউস করব, উচ্চকক্ষ করব। কিভাবে করব এ ব্যাপারে দ্বিমত আছে। আমরা সবাই চাই যে এটা ভোটের পিয়ারে হোক, বিএনপি চায় এটা সংরক্ষিত আসনের মতো হবে, সিটের পিয়ারে। সে আলোচনা বাদ। উচ্চকক্ষ তো বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। আমাদের এখানে তো ইউনিক্যামেরাল পার্লামেন্টের কথা বলা আছে, যে এটা এককক্ষীয় সংসদ রাষ্ট্র ব্যবস্থা। তো সেখানে আপনি তো বেসিক ফিচারে হাত দেবেন, সেটা কীভাবে করবেন? এটা তো 142 দিয়ে করতে পারবেন না। আমরা একমত হয়েছি যে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন বিভাগীয় শহরে প্রতিস্থাপন করা, এরশাদ যেটা করেছিল। কিন্তু সংবিধানে তো বলে দেওয়া আছে সুপ্রিম কোর্টের সিট কেন্দ্র হবে হচ্ছে ঢাকাতে, রাজধানীতে। তাহলে আপনি বেসিক ফিচারে হাত দিবেন, সেটা কীভাবে করবেন? তাহলে এইরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া সম্ভব, যেগুলো আমরা সবাই একমত হয়েছি করব সংস্কারের নামে, যেগুলো আপনি সংবিধানের 142 অনুচ্ছেদ দিয়ে করতে পারবেন না। এটা সংস্কারের প্রসেসের মধ্যে যেতে হবে। এবং সেজন্যই বিএনপিও যে পরামর্শের সাথে একমত যে আমরা এই সংসদ 2টা রোল প্লে করবে, জাতীয় সংসদের রোল প্লে করবে এবং সংবিধান সংস্কার সভা রোল প্লে করবে। বিএনপি সহ আমরা সবাই একমত হয়েছি। একই নির্বাচনের মাধ্যমে হবে, একই সদস্যরা 2টা শপথ নেবে একই দিনে। এবং সেই মোতাবেকই কিন্তু আদেশ যেটা জারি করা হয়েছিল, সেই আদেশে কিন্তু এটা বলে দেওয়া আছে। নির্বাচন কমিশনে যখন চিঠি দেয় তখন কিন্তু চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্যদেরকে যখন শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিঠিতেও সেটা লেখা ছিল। এবং বিরোধী দলের সবাই কিন্তু সেই শপথটা নিয়েছেন একই দিনে। প্রধান নির্বাচন কমিশনার সেই শপথ পড়িয়েছেন। তো অতএব বিএনপিটা নিল না কেন? এটা তো একমত হয়েছিল সে। তার নিজের দলীয় প্রভিশনের সাথে সে একমত হচ্ছে না, ঐকমত্য কমিশনে আমরা যেটা একমত হয়েছে সেটার সাথে একমত হচ্ছে না। সে এখন আবার 72-এর সংবিধানে চলে গেছে। মানে তার যখন প্রয়োজন আওয়ামী লীগের সাথে একমত হবে, যখন প্রয়োজন সে মুক্তিযুদ্ধ বিক্রি করবে, যখন প্রয়োজন সে 72-এর সংবিধানের ব্যবসা করবে, যখন প্রয়োজন আবার একটাও মানবে না। সে গণ অভ্যুত্থান মানে, কিন্তু 72-এর সংবিধানও মানে, অ্যাট এ টাইম মানে। দুটো তো একসাথে মানতে পারেন না। আর্টিকেল 7 খতে তো আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি। তো আপনি তথাকথিত 24-এর ডামি নির্বাচনে নির্বাচিত সরকারকে উৎখাত করেছেন। তাহলে আমরা সবাই, তাহলে আর্টিকেল 7 খ আপনি ইমপ্লিমেন্ট করেন এখন। যেহেতু আপনি 72-এর সংবিধান মানেন, তাহলে সংবিধানের 7b খ তো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, করেন। আমাদের সবার বিরুদ্ধে মামলা আনেন, আপনাদের সবাই আসেন, আমরা সবাই মিলে সরকারি দল বিরোধী দল মিলে সবাই জেলে যাই, ফাঁসির মঞ্চে যাই। তাহলে এই যে কাঠামোগত ক্যাওয়াস বিএনপি তৈরি করছে, এইটা ইভেনচুয়ালি তাকে নিজেকে ফাঁদে ফেলবে। এবং বিএনপির ইতিহাস আছে এরকম, সংবিধানের মধ্য দিয়ে ক্যাওয়াস তৈরি করে নিজেরা সেই সাংবিধানিক ফাঁদে পড়ে জল ঘোলা করে ক্যাওয়াস লাগায়া তারপরে তারা আবার এটা সমাধান করে। এইটা বিএনপির ইতিহাসে আছে। 96-তে করেছে, 2006-এ করেছে, এর আগেও করেছে। তো এইটা আমরা চাইবো, সরকারকে বারবার মনে করিয়ে দিচ্ছি, দয়া করে এই ভুল কাজগুলো আর করিয়েন না। মানুষ খুব বিরক্ত, তারা এগুলো পছন্দ করছে না। ইতিমধ্যে শহীদ জিয়ার জাতীয়তাবাদী রাজনীতির যারা কর্মী, তারা কিন্তু ইতিমধ্যে বিএনপি থেকে মুখ ফিরাইয়ে নিচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা সরকারকে আহ্বান করছি, দয়া করে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি, সবাই মিলে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে, সেগুলো আপনারা করেন, সেগুলো বাস্তবায়ন করেন। তাহলে আপনারাই আপনাদের নিজ গুণে জনগণের ম্যান্ডেট নিয়ে আবার ক্ষমতায় আসবেন। 2বার 3বার থাকেন না, আমাদের কোনো সমস্যা নাই। তো আমরা তো কাউকে জোর করে নামাতে চাচ্ছি না। আমরা শুধু আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি আপনার আসলে ওয়াদাটা কী ছিল দেশের সাথে, দেশের মানুষের সাথে। বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের বিষয়ে একটু আসতে চাই, যে সড়ক পথে মিয়ানমার হয়ে চীনের সাথে যোগাযোগের বিষয়টি উঠে এসেছে এবং প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছেন তখন তিনি এ ব্যাপারে একটি চুক্তিও করেছেন বা সমঝোতায় পৌঁছেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটা বিষয় দেখেন যে আপনার মানে আমাদের রিজিওনাল কানেক্টিভিটির আলোচনা তো নতুন না। আমাদের মনে আছে যে এশিয়ান হাইওয়ের ব্যাপারে আমাদের লম্বা সময় আমাদের এই আলোচনাটা ছিল, যে এখানকার একেবারে পূর্ব পর্যন্ত থাইল্যান্ড ভিয়েতনাম পর্যন্ত চলে যাওয়া যাবে, এখান থেকে মিয়ানমার, ভারত, চায়না সবাই ইন্টারকানেক্টেড হব, একটা ইউরোপিয়ান ইউনিয়ন মডেলে এখানে সার্ক তৈরি করা যায় কিনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার জন্য কাজ করেছেন, চেষ্টা করেছেন। তো এই কানেক্টিভিটির জায়গাটা নতুন না, কিন্তু সমস্যা হচ্ছে
ভারতের কারণে আমাদের কোনো কানেক্টিভিটির প্ল্যান বাস্তবায়ন হচ্ছে না। কারণ ভারত সার্ককে ব্যর্থ করে দিয়েছে। ভারত হচ্ছে রোডস অ্যান্ড বেল্ট যে ইনিশিয়েটিভ আছে, যেখানে বাংলাদেশ জয়েন করেছে, সেই ইনিশিয়েটিভটাকে কার্যকর করতে দিচ্ছে না, আওয়ামী লীগের আমলে করেছে। সে শুধুমাত্র তার বলয়ের সাথে সে কানেক্টিভিটি করতে চায়, যে তাকে কেন্দ্র করে মিয়ানমার যাবেন, তাকে কেন্দ্র করে বাংলাদেশে যাবেন, তাকে কেন্দ্র করে নেপাল ভুটান যাবেন, কিন্তু অন্য কারোর সাথে সে কানেক্টেড হতে দিবে না। এখন সেই জায়গাতে আমাদের হাতে অপশন কি? আমাদের হাতে অপশন যেটা আছে সেটা হচ্ছে চীন প্রস্তাব করেছে যে মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে মিয়ানমারের যে জায়গা থেকে রাখাইনের উপর দিয়ে আপনি চায়না যাবেন, সেই জায়গাটা কতটুকু নিরাপদ জায়গা? এখানে তো গৃহযুদ্ধ চলছে, এবং এই গৃহযুদ্ধের এখানে চীনের স্বার্থ যেমন আছে, ভারতেরও এখানে কালাদান প্রজেক্ট আছে, ভারতের নিজের বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট আছে সেখানে। আবার গৃহযুদ্ধ হচ্ছে, এখানে আরাকান আর্মি আছে, রাখাইনের আপনার বার্মার সেন্ট্রাল গভর্নমেন্টের মিলিটারি এনফোর্সমেন্ট আছে, এখানে রাখাইন নিজস্ব মিলিশিয়া বিদ্রোহী গ্রুপ আছে, তারপর হচ্ছে ভারতের সীমান্ত আছে, বাংলাদেশের সীমান্ত আছে। তো সবগুলো মিলে বিষয়টা তো অনেক জটিল একটা জায়গা। তো এই রিজিওনাল স্টেবিলিটি তৈরি না হওয়া পর্যন্ত আপনি এখানে সড়কপথে যাত্রাটা কিভাবে করবেন? বাট নীতিগতভাবে এই ধরনের প্রজেক্টে কার্যক্রমে উদ্যোগ নেওয়া উচিত বলে আমরা মনে করি, এবং সেক্ষেত্রে ভারতকে প্রস্তাব দেওয়া দরকার যে তুমি চাইলে আমাদের সাথে কানেক্টেড হও, কোনো সমস্যা নেই। এবং যত বেশি কানেক্টিভিটি করা যাবে তত বেশি আপনার সম্পর্ক বাড়বে, দেশের সাথে দেশের ভুল বোঝাবুঝিগুলো কমবে, ট্রেড বাড়বে, এলাকার অর্থনীতি ডেভেলপ করবে। অর্থনীতি ডেভেলপ করলে ওই অঞ্চলে বিদ্রোহ, অস্থিতিশীলতা কমে যাবে, কারণ মানুষের অর্থনৈতিক জীবনে স্বস্তি ফিরে আসবে। আপনি সার্কের কথা বললেন, সার্ক এখন অনেকটা অকার্যকর অবস্থায় আছে, এইটিকে কি আবার পুনরুজ্জীবন দেওয়া সম্ভব? ভারতের কারণে সম্ভব না। সার্ক ইজ পলিটিক্যালি ডেড। এবং ভারত ইতিমধ্যে দেখেছেন যে পাকিস্তানকে বাদ দিয়ে অনেকগুলো ফোরাম কিন্তু সেখানে করেছে। তার ভিতরে একটা দেখবেন যে রিম কনভেনশন আছে এখানে, এই যে আপনার বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে ভারত একটা সংগঠন করেছে। পাকিস্তান নাই এখানে। পাকিস্তান কি আপনার সাগর নাই, তার করাচিতে সিপোর্ট আছে না? এরপরে হচ্ছে দেখেন যে বিমস্টেক একটা সংগঠন করেছে, শ্রীলঙ্কা বাংলাদেশ মিলে ঝিলে আশেপাশের লোকগুলো মিলে করছে, এখানে পাকিস্তান নাই। তো এখন আপনি ভারত সব জায়গাতেই দেখবেন শুধু তার যে নিজস্ব বলয়, এই বলয় মেনটেন করে সংগঠনগুলোকে কার্যকর করতে কিন্তু সে আবার দেয় না। কোনো সংগঠন সে কিন্তু কার্যকর করে না। সে হচ্ছে মূল সার্ককে অচল করে দেওয়ার জন্য বিভিন্ন সংগঠন তৈরি করে, শুধুমাত্র বিকল্প কমিউনিকেশনের জন্য, কোঅপারেশনের জন্য, কিন্তু সে কোঅপারেটও তো করে না। কারণ কোঅপারেশন করবার জন্য যে মন লাগে, হৃদয় লাগে, তেলাপোকার মতো হৃদয় দিয়ে তো আপনি আঞ্চলিক সম্পর্ক তৈরি করতে পারবেন না। এবং ভারতের কারণে যেটা হচ্ছে, কোনো আঞ্চলিক সম্পর্ক ডেভেলপ করছে না। ইভেন আমেরিকা পর্যন্ত বলছে যে ইন্ডিয়া ইজ নো লঙ্গার এ ট্রাস্টেড পার্টনার। কেউ বিশ্বাস করে না ভারতকে। অতএব তার সেই জায়গাতে যাকে কেউ বিশ্বাস করে না, তাকে কেন্দ্র করে কোনো কমিউনিকেশন ডেভেলপ করবে না। এই জন্য আমরা বোধ করছি যেমন যে দাবিটা নতুন করে আসছে যে বাংলাদেশের আসিয়ানের মেম্বারশিপের জন্য ট্রাই করা দরকার। এখন আসিয়ানের মেম্বারশিপের প্রবলেম হচ্ছে ডিস্টেন্স একটা বড় জায়গা। যে আসিয়ান যে ধরনের জনগোষ্ঠী, তারা কিন্তু মোটা দাগে আপনার মঙ্গোলিয়ান জনগোষ্ঠী, মোটা দাগে, এবং দেশগুলোর ধর্ম, কালচার, চেহারা, খাদ্যাভ্যাস, তার কোনো কিছুর সাথে কিন্তু খুব বেশি বাংলাদেশের সাথে মিল নাই। এই জায়গাটাতে আসিয়ানের মেম্বারশিপের ব্যাপারে অনেকেরই দ্বিমত আছে, অনেক দেশ একমত হবে না এই জায়গাতে। পার্টিকুলারলি ধরেন মিয়ানমারের মতো দেশ, সবাইকে তো একমত হইতে হবে, সে কখনো একমত হবে না যে বাংলাদেশ আসিয়ানের মেম্বার হোক। তো এই বাস্তবতা আমরা মনে করি যে আপাতত বাইল্যাটারাল রিলেশনশিপ দেশের সাথে, যে দেশের সাথে যেভাবে ডেভেলপ করা দরকার, সেখানে আমাদের ফোকাস বেশি হওয়া দরকার। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলেন, তো এই নির্বাচনের অভিজ্ঞতা শুনতে চাই আপনার কাছ থেকে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের গোড়ায় বহুত গলতি আছে। আমরা জাতীয় সংসদ নির্বাচন অথবা এমপির রেসপন্সিবিলিটি, কী ধরনের ভোটার এবং কী ধরনের মানুষকে সংসদে নির্বাচিত হওয়া উচিত, এই কাঠামোগত বুঝের ঘাটতি খুব মারাত্মক বাংলাদেশে। আমি যেটা বলি আর কি, যে বাংলাদেশে আসলে ভোটার নাই। বাংলাদেশে হচ্ছে যে আপনার এই যে 12,76,00,000 মানুষকে আমরা ভোটার বলছি, এটা আসলে একটা 18 বছর ঊর্ধ্বের বয়সের মানুষের একটা তালিকা, যাদের অধিকাংশ ভোটার না। এই জনগোষ্ঠীর অধিকাংশ লোক ভোট দেওয়ার ব্যাপারে তার কোনো স্বাধীন চিন্তা, মতামত তৈরি করবার ক্যাপাসিটি নাই। তারা অধিকাংশ লোক
তারা ডিসাইড করতে পারছেন না যে কেন কাকে ভোট দেবেন, এটার লাভ লোকসানটা কী। তার কাছে ভোট মানে হচ্ছে ওই কুদ্দুস মেম্বার, ওই রিয়াজ চেয়ারম্যান আর হইলো মকবুল এমপি, এগুলো একই জিনিস। এক একজনের ক্ষমতা একটু বেশি বড় রাস্তা বানাইতে পারে। তারা মনে করে কুদ্দুস মেম্বার 0.5 কিলোমিটার রাস্তা বানাইতে পারে, রিয়াজ চেয়ারম্যান 1 কিলোমিটার রাস্তা বানাইতে পারে, যিনি উপজেলা চেয়ারম্যান হবে, সত্তার চেয়ারম্যান, তিনি হয়তো 5 কিলোমিটার বানাইতে পারবে। আর ওই যে মকবুল এমপি আছে, সে হইলো 10, 12, 15, 20 কিলোমিটার বানাই ফেলতে পারবে, তার অনেক ক্ষমতা রাস্তা বানানোর। তো এই যে মোটা দাগে কাঠামোগতভাবে ভোটারদের চিন্তা করবার ক্যাপাসিটি, যে নির্বাচনটা কী জিনিস, ভোট কী জিনিস, এটা যে এই রাষ্ট্রের আমার মালিকানার প্রশ্ন, আমি যে 5 বছরের জন্য আমার দলিলটা আরেকজনকে হস্তান্তর করছি, এটা মানে কি? এই 13 কোটি মানুষ তার রাষ্ট্রের, তার জমির দলিলটা 350 লোকের কাছে হস্তান্তর করতেছে একটা প্রসেসের মধ্য দিয়ে। তাহলে এই যে আমি আমার পুরো সম্পত্তির মালিকানা, মানে আমাকেও আপনি ফাঁসি দিতে পারবেন আমি অপরাধ করলে, সেই রকম একটা কাজের এখতিয়ার দিয়ে আমি আপনাকে ভোট দিচ্ছি। তো সেই কাজটা করবার জন্য যে ক্যাপাসিটি দরকার, আমাদের অধিকাংশ ভোটারদের সেই চিন্তার জায়গাটা এখনও তৈরি হয় নাই। এবং এইটা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্রের একটা ট্র্যাজেডি, যে আপনার 56 বছর চলে গেল, আপনার ভোটাররা কেন ভোটার হইল না? আপনার দেশের মানুষ শিক্ষায় দীক্ষায় বাড়তেছে, সংখ্যায় বাড়ছে, চিন্তায় শিক্ষিত হচ্ছে না কেন? তো এই কাঠামোগত জায়গাটা আমাদের কাছে মনে হয়েছে যে খুব জটিল। দ্বিতীয়ত হচ্ছে জিওগ্রাফি, আপনার যে আমাদের যেই লেভেলে আপনার মানুষ বাড়ি করে করে থাকে এবং এখানে নাগরিক সেবার পৌঁছানোর জন্য যে আপনার দাবি দেওয়া, যেটা তারা এমপির কাছেও করেন, এইটা কখনো কোনো দিন পূরণ করার মতো না। আপনি গ্রামে যারা থাকেন, প্রত্যেকের বাড়ির সামনের রাস্তাটা আপনি পাকা করে দেবেন, প্রত্যেকটা বাড়িতে ঘরে টিউবওয়েল দেবেন, এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। প্রত্যেকটা মানুষ হাসপাতালের চিকিৎসা পাবে এত দূরত্বে। আপনি সাংবাদিক মানুষ, আপনি যদি আমার অঞ্চলে মুলাদির সেই প্রান্তিক এলাকার কথা চিন্তা করেন, যে আমি যদি মিরগঞ্জ থেকে, বাবুগঞ্জ থেকে সফিপুর যেতে চাই, আমার 6 ঘন্টা লাগে রাস্তায়, স্পিড বোটে গেলে 2-2.5 ঘন্টা লাগে। তাহলে সেরকম একটা জনপদে আপনি সেবাটা কিভাবে দেবেন? কোনো কোনো এলাকা আছে চরের মধ্যে চর, ধরেন আমার ওখানে একটা বাটামারা ইউনিয়ন আছে, নাজিরপুর আছে, সফিপুরের কিছু অংশ, একটা ইউনিয়নের আরেকটা অংশ অন্য ইউনিয়নের কোনায়, 5টা বড় নদী প্রতিনিয়ত ভাঙতেছে। আপনার চরকালেখান একটা ইউনিয়ন আছে, এটা 2 পাশ থেকে নদীতে ভাঙতে ভাঙতে এইরকম চ্যাপ্টা হয়ে গেছে, কোনাকুনি হয়ে গেছে, এবং যে গতিতে ভাঙছে আগামী 50 বছর পরে চরকালেখান নামে কোনো এলাকা হয়তো থাকবে না। তাহলে আপনার এই টোটাল জিওগ্রাফির মানুষের লড়াইটা রাষ্ট্র কীভাবে দেখছে? এটা একটা এমপি কীভাবে ডিল করবেন? কত টাকা আপনি এখানে দেবেন? এই জন্য হচ্ছে আপনি যদি টাউন হল মডেলে জনগোষ্ঠীকে এক জায়গায় রাখার ব্যবস্থা করতে না পারেন, নাগরিক সেবার আওতায় আনতে না পারেন, তাকে ভোটার না বানান, তাহলে আপনি নির্বাচিত হবেন কিন্তু প্রতিনিধি হবে না। নির্বাচিত হওয়া আর প্রতিনিধি হওয়া অন্য জিনিস। ওই ক্যাপাসিটির লোক তৈরি হবে না। এই জন্য কাঠামোগতভাবে আপনি আমাদের সংসদে তাকান, আপনি দেখবেন আপনার গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের যে বক্তব্য আর আমাদের এমপিদের বক্তব্য একই রকম। মোটা দাগে এদের আচার আচরণ, কথাবার্তা, এদের চাওয়া পাওয়া, ভাবনা, কোনো কিছুতে কোনো পার্থক্য নাই। 20-30 জন পাইতে পারেন আপনি, যারা রিয়েলি রাষ্ট্র বোঝে, দেশ বোঝে, লড়াই বোঝে, একটা রাষ্ট্রের বেঁচে থাকার জন্য যে পলিসি চেঞ্জ দরকার সেগুলো বোঝে। তো এই জন্য নতুন করে আমার কোনো অভিজ্ঞতা হয়েছে আমি সেটা বোধ করি না। বা যেটা হয়েছে যে আমি যেটা আগে ভাবতাম যে বাস্তবতাগুলো, সেটা আমি এখন সচক্ষে দেখেছি যে এত প্রান্তিক একটা জনগোষ্ঠীর লড়াইটা কি আসলে। মানে আসলে সে আপনার কাছে টিউবওয়েল চাচ্ছে, সে আসলে টিউবওয়েল চাচ্ছে না, তো সে আসলে বেঁচে থাকতে চাইতেছে, যেটা খুবই ন্যূনতম একটা অধিকারের জায়গা। এবং 56 বছর পরেও তাকে অধিকারটার জন্য আপনার কাছে বলতে হচ্ছে। মানে এই রাষ্ট্র তার জনগণের সাথে তার দূরত্বটা কত দূর। সে মনে করতেছে যে আপনি তো বেশি দূরে না, আপনাকে টেলিফোন করলে টেলিফোনে পাওয়া যায় 1 সেকেন্ডের মধ্যে। আপনার ওইখান থেকে ঢাকাতে আসতে হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা লাগে, কিন্তু তার দূরত্ব কিন্তু আপনার 56 বছরের দূরত্ব। তার সাথে এই রাষ্ট্রের সাথে সম্পর্কের দূরত্বটা হলো 56 বছরের দূরত্ব, এবং এই দূরত্ব নিয়ে কেউ কাজ করছে না। তা আপনি যদি টাউন হল মডেলে নেইবারহুড তৈরি করতে না পারেন, আপনি তাকে যেভাবে সেবা দিতে পারবেন না, তার কাছে ভোটের দাবি দেওয়া আলাদা করে আলাপ করতে পারবেন না।
এই সংকট মোকাবেলা না করা পর্যন্ত আপনি ভালো এমপিও পাবেন না। কারণ দিন শেষে হবে কি, এদেরকে শিক্ষিত না করে যেটা করে বড় দলগুলো, ঘোষামিল দিয়া বুঝবাজ দিয়া নগদ ক্যাশ ট্যাশ দিয়ে টিয়ে ম্যানেজ করে চলে আসে। কারণ তার দাবি দেওয়ার বাস্তবতাগুলো এমন কেউ দিতে পারবে না। আবার দিতে যে পারবে না, রাষ্ট্র তার সাথে এই ব্যাপারে খোলামেলা কথাও বলছে না যে আমি প্রত্যেকটা নদীর পার আমি তো ইট দিয়ে বাইধা দিতে পারবো না। নদীর তো আপনি জানেন যে স্রোতের একটা ধারাবাহিকতা আছে। আপনি কয়টা নদীর পার বেঁধে দেবেন? আমার তো 1100 নদী, 1-2টা না তো। এটা তো লন্ডনের মতো না যে একটা নদী থেমসের 2 পার বাইধা দিয়েছে, প্যারিসের মতো না যে শিন নদী একটা নদী পার বেঁধে দিয়েছে। আর আমাদের পদ্মা মেঘনা তো নদী না, ছোটোখাটো সমুদ্রের মতো, ম্যাসিভ, এই পাশ ওই পাশ। তো সেই বাস্তবতায় আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র তার ভূগোলকে সামনে রেখে তার জনগণকে যেভাবে সেবাটা পৌঁছানোর কথা, সেটার জন্য কখনো ভাবে নাই, এখনো ভাবছে না। শেষ প্রশ্ন, দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? বক্তব্য হচ্ছে লড়াই। একটা দেশ বেঁচে থাকার একমাত্র সত্য হচ্ছে যে দেশের মানুষ কন্টিনিউয়াসলি লড়াই করবেন। ব্যাপারটা এরকম না যে আপনার বাপ দাদারা একবার লড়াই করে দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সো আপনি আজীবন স্বাধীন থাকবেন না। 100 বছর আগে বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল না। আগামী 100 বছর পর থাকবে কিনা কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর মানচিত্র সাধারণত 100 বছরের বেশি টেকে না। আমাদের আশেপাশের কোনো দেশ 100 বছর আগে দেশ আকারে ছিল না। পাকিস্তান বলেন, ভারত বলেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বার্মা, কেউ দেশ ছিল না। 100 বছর পরে আপনার দেশ থাকবে তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এখন দেশ থাকার শর্ত কি? শর্ত হচ্ছে লড়াই, প্রত্যেক জেনারেশনের লড়াই। প্রত্যেক জেনারেশনকে ফাইট করতে হবে যে আমার এই দেশটাকে ধরে রাখবার জন্য, এই দেশের স্বাধীনতা, মর্যাদা, আজাদির যে লড়াই, এই লড়াইটা লড়ে যেতে হবে। এবং সেখানে কিছু মানুষকে সবসময় স্যাক্রিফাইস করতে হবে। কেউ ক্যারিয়ার দিয়ে স্যাক্রিফাইস করবেন, কেউ সময় দিয়ে স্যাক্রিফাইস করবেন, কেউ আবু সাইদের মতো জীবন দিয়ে স্যাক্রিফাইস করবেন। এই স্যাক্রিফাইসই হচ্ছে একটা জাতিকে জাতি করে তোলে, একটা রাষ্ট্রকে রাষ্ট্র করে তোলে, একটা জাতির আয়ু বাড়ায়। যে জাতি যত বেশি লড়াকু তার আয়ু তত বেশি। দেখেন তুরস্ক, ইরান, আফগানিস্তান, তারা পরাধীন হয় নাই কেন? আমরা শত শত বছরের জন্য পরাধীন হয়ে গেলাম কেন? কারণ তারা লড়াই করেছে, লড়াইটা কখনো বন্ধ করে নাই। এই আফগান জাতি দেখেন গত 44টা বছর যুদ্ধ করে পৃথিবীর 2টা পরাশক্তিকে পরাজিত করেছে। 80-র দশকে তারা রাশিয়াকে পরাজিত করেছে, সোভিয়েত ইউনিয়নকে। 90-র দশক থেকে শুরু করে গত 2021-22 সাল পর্যন্ত তারা নেটোকে পরাজিত করেছে। ইরান দেখেন কি করছে, লিমিটেড রিসোর্স দিয়ে কি পরিমাণ যুদ্ধ করা যায় এবং পৃথিবীর পরাশক্তিকে চ্যালেঞ্জ করা যায় সেটা তারা প্রমাণ করেছে। তুরস্ক একইভাবে করেছে। তো এই জন্য হচ্ছে একটা জাতির বেঁচে থাকার শর্ত হচ্ছে তার লড়াই। সে কালেকটিভলি অ্যাজ এ পলিটিক্যাল ইউনিট সেই ফাইটটা করবে কিনা। তাই আমরা চাইবো আমাদের তরুণরা রাষ্ট্রটা বুঝুক, দেশটাকে বুঝুক, তার লড়াইটাকে বুঝুক। শহীদ ওসমান হাদির মতো আজাদির লড়াইটা যেন সে তার নিজের দায়িত্ব নিয়ে যার যার মোতাবেক কোনো ব্যক্তির আহ্বান ছাড়া নিজে যেন সে লড়াইটা লড়ে যায়, এটা হচ্ছে আমাদের আহ্বান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে দীর্ঘ সময় দিয়েছেন এবং ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।